একটা ঘটে যাওয়া খুন। রক্তস্নাত টেবিলে এখন দুটো প্রশ্ন, কে এবং কেন। কিছু আধখাপচারা হিসেব জটলা পেকেছে। একজন ডাক্তারির বৈধ ব্যবসা ডাক্তারি নয়। একজন স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা সম্পূর্ণ অর্থলোভহীন নয়। একজন বাউন্ডুলে ছেলের কাছে তার মায়ের স্বীকৃতি অকপট নয়। এতগুলো অবৈধ অন্তমিলহীন সম্পর্কের মধ্যেও বাধা পড়ল শুধু ওই প্রভাবশালীর বৈধ জনকল্যাণমূলক সদিচ্ছাটুকু। আর বাকি কথা থাক গল্পের কথালিপির কিছু নিজস্ব এক্সক্লুসিভ গল্পের আমাদের আজকের বিশেষ নিবেদন। শুরু হচ্ছে রক্তস্নাত রহস্য। বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে মেঘের গুরুগম্ভীর গর্জন আর বিদ্যুতের ঝলকানি। কলকাতার উপকণ্ঠে অবস্থিত চ্যাটার্জি মেনশনের বিশাল লাইব্রেরি ঘরটা এখন অদ্ভুত নিস্তব্ধ। শুধু জানালার কাছে বৃষ্টির ছাঁট লাগার শব্দ পাওয়া যায়। ঘরের মাঝখানে মেহগনি কাঠের বিশাল টেবিলটার উপর হয়ে পড়ে আছেন সোমেশ্বর চ্যাটার্জি, এই শহরের অন্যতম ধনী এবং প্রভাবশালী শিল্পপতি। তার পিঠের ঠিক মাঝখানে আমূল বিদ্ধ হয়ে পড়ে আছে একটা রূপোর লেটার ওপেনার। রক্ত গড়িয়ে পড়ছে টেবিলের উপর রাখা কিছু জরুরি দলিলের উপর। হঠাৎ ঘরের দরজাটা খুলে গেল। সাব ইন্সপেক্টর বিক্রম ঘরের মধ্যে এসে প্রবেশ করলেন। ঠিক তার পিছন পিছন প্রবেশ করলেন ডিটেকটিভ অনিরুদ্ধ রায়। অনিরুদ্ধর পরনে একটা হালকা রেইনকোট আর হাতে একটা ছাতা রয়েছে। তিনি শান্ত চোখে চারপাশটা একবার দেখে নিলেন। সাব ইন্সপেক্টর বিক্রম বলল, স্যার, বডিটা এই অবস্থাতেই পাওয়া গেছে। কেউ কিছু ছোঁয়নি। আমি লোকাল থানা থেকে খবর পেয়েই আপনাকে নিয়ে সোজা এখানে চলে এলাম। অনিরুদ্ধ রায় রেইনকোটটা খুলতে খুলতে বলল, সোমেশ্বর চ্যাটার্জি লোকটা শত্রু নেহাত কম ছিল না, কিন্তু নিজের বাড়ির লাইব্রেরিতে এত নিরাপত্তার মধ্যেও খুন হওয়াটা বেশ আশ্চর্যের। আচ্ছা, বডিটাকে প্রথম দেখেছে? বাড়ির পুরনো চাকর হরেন কাকু রাত 11টা নাগাদ কফি দিতে এসে সেই দৃশ্য সে দেখে। তারপরে সেই চিৎকার করে বাড়ির বাকিদের ডাকে। অনিরুদ্ধ রায় টেবিলের কাছে গিয়ে মৃতদেহের দিকে ঝুঁকে পড়লেন। বললেন, লেটার ওপেনারটা বেশ দামি, সম্ভবত এই টেবিলেরই জিনিস। তার মানে খুনির কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, অথবা সে এমন কিছু দিয়ে খুন করতে চেয়েছিল যা সহজেই হাতের কাছে পাওয়া যায়। আচ্ছা বিক্রম, এই মুহূর্তে বাড়িতে কে কে আছে? সোমেশ্বরবাবুর দ্বিতীয় স্ত্রী মায়াদেবী, তার প্রথম পক্ষের ছেলে রাহুল চ্যাটার্জি, ফ্যামিলি ডাক্তার অরিন্দম বসু, আর ওই চাকর হরেন। ডাক্তার এত রাত্রে এখানে কি করছেন? উনি নাকি সোমেশ্বরবাবুর রেগুলার চেক আপের জন্যই এসেছিলেন, তারপর বৃষ্টির জন্য আটকে পড়েন। ইন্টারেস্টিং। ঠিক আছে, সবাইকে ড্রয়িং রুমে বসতে বলো, আমি একে একে সবার সাথে কথা বলবো। আর হ্যাঁ, ফরেন্সিক টিমকে খবর দিয়েছো তো? হ্যাঁ স্যার, ওরা রাস্তায়। এই বৃষ্টির জন্য একটু দেরি হচ্ছে। ঠিক আছে, ওরা আসুক, তার আগে আমি একটু প্রাথমিক কথাবার্তা সেরে নিতে চাই। চলো ড্রয়িং রুমে যাওয়া যাক। ড্রয়িং রুমখানা সুবিশাল। সোফায় বসে আছেন স্বয়ং মায়াদেবী, চোখে তার রুমাল চাপা দেওয়া। ঠিক তার পাশে মুখ গোমড়া করে বসে আছে রাহুল। একটু দূরে একটা চেয়ারে বসে আছেন ডাক্তার অরিন্দম বসু। আর দরজার কাছে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে হরেন। অনিরুদ্ধ ঘরে ঢুকে একটা খালি চেয়ার টেনে বসলেন। বিক্রম ঠিক তার পাশে দাঁড়িয়ে রইল, হাতে খাতা পেন নিয়ে। অনিরুদ্ধ সকলকে নমস্কার জানিয়ে বলল, নমস্কার, আমি ডিটেকটিভ অনিরুদ্ধ রায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরিস্থিতি কতটা গুরুতর। সোমেশ্বরবাবুকে খুন করা হয়েছে এবং খুনি এই মুহূর্তে এই বাড়ির ভেতরেই কোথাও আছে অথবা ছিল। আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করব,
আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন। হরেনবাবু, আপনিই প্রথম বডিটা দেখেছেন, তাই তো? আপনি প্রথমে বলুন ঠিক কী ঘটেছিল। হরেন কাঁপা কাঁপা গলায় বলল, আজ্ঞে হ্যাঁ স্যার, বাবু রোজ রাতে শোয়ার আগে 1 কাপ করে ব্ল্যাক কফি খান। আমি রাত 11টা নাগাদ কফি নিয়ে তাই লাইব্রেরিতে যাই। দরজা ভেজানোই ছিল। আমি ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখি বাবু টেবিলের ওপর পড়ে আছেন আর চারিদিকে রক্ত। আপনি যখন ঘরে ঢোকেন তখন কি কাউকে বেরোতে দেখেছিলেন বা কোনো শব্দ শুনেছিলেন? না স্যার, আমি তো আর কাউকে দেখিনি। শুধু জানালাটাই খোলা ছিল আর পর্দাগুলো হাওয়ায় উঠছিল। জানলা খোলা ছিল এই বৃষ্টির রাতে? অদ্ভুত। আচ্ছা, আপনি কফি নিয়ে যাওয়ার আগে শেষবার সোমেশ্বর বাবুকে কখন দেখেছিলেন? রাত 9টা নাগাদ। তখন সবাই মিলে ডাইনিং টেবিলেই ডিনার করছিলেন। ডিনারের পর বাবু লাইব্রেরিতে চলে যান। বলেন কিছু জরুরি কাজ আছে, কেউ যেন বিরক্ত তাকে না করে। ডিনারের সময় কি কোনো অশান্তি হয়েছিল? মানে কারোর সাথে সোমেশ্বর বাবুর কোনো কথা কাটাকাটি? হরেন একটু ইতস্তত করে রাহুলের দিকে তাকালো। রাহুল বিরক্ত হয়ে কেমন যেন ক্ষিপ্র হয়ে উঠল। ওর দিকে তাকিয়ে কি দেখছিস? যা সত্যি তাই বল। হ্যাঁ মিস্টার রায়, ডিনারের সময় বাবার সাথে আমার একটু তর্ক হয়েছিল। তাই বলে তাতে কী প্রমাণ হয় আমি আমার বাবাকে খুন করেছি? আমি তো সে কথা বলিনি মিস্টার রাহুল। আমি শুধু জানতে চেয়েছি তর্কটা কি নিয়ে হয়েছিল। অবশ্যই টাকা নিয়ে। আর কি নিয়ে হবে? বাবা আমার নতুন বিজনেসে ইনভেস্ট করতে রাজি হচ্ছিলেন না। বলছিলেন আমি নাকি অপদার্থ, সব টাকা নাকি জলে ফেলে দেবো। আমিও বলেছিলাম আমার ভাগের টাকাটা তাহলে আমাকে দিয়ে দাও। তাই নিয়ে এত কথা কাটাকাটি। আপনিই বলুন, আমার ভাগের টাকা আমি চেয়েছি, এটাকে আমি কিছু ভুল করেছি? আপনার ভাগের টাকা মানে সম্পত্তির ভাগ? হ্যাঁ, বাবা তো সব সম্পত্তি এই নতুন বইয়ের নামে লিখে দেওয়ার প্ল্যান করছিলেন। তা উনি যদি সব সম্পত্তি ওনাকেই দিয়ে দেন, তা আমি কি রাস্তায় গিয়ে দাঁড়াবো নাকি? এমন সময় মায়াদেবী চোখের থেকে রুমালখানা সরিয়ে রাগের ভাবমূর্তি দেখিয়ে বললেন, রাহুল, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি তোমার বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সম্পত্তির লোভে নয়। আর উনি তোমাকেও তোমার ন্যায্য পাওনা দিতে চেয়েছিলেন, কিন্তু তুমি তো জুয়া খেলে সব ওড়াতে চেয়েছিলে। শার্ট আপ মায়া, তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? তুমি কেন বাবাকে বিয়ে করেছো সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। শান্ত হন আপনারা। মিস্টার রাহুল, ডিনারের পর আপনি কোথায় ছিলেন? আর কোথায়? আমি আমার ঘরে চলে যাই। আমার খুব মেজাজ খারাপ ছিল, তাই আমি একটু ড্রিঙ্ক করছিলাম আর গান শুনছিলাম। আপনার ঘরে কি কেউ গিয়েছিল? মানে আপনার কথার কোনো সাক্ষী আছে? না, আমি একাই ছিলাম। শুনুন মিস্টার রায়, আমাদের এই বাড়িতে না কেউ কারো ঘরে যায় না, সবাই নিজে নিজের চরকায় তেল দেয়। মায়াদেবী, এবার আপনি বলুন, ডিনারের পর আপনি কি করছিলেন? মায়াদেবী চোখ মুছতে মুছতে বললেন, আমি ডিনারের পরে একটু টিভি দেখছিলাম, তারপর ঘরে চলে যাই। আমার একটু মাথা ধরেছিল, তাই শুয়ে পড়েছিলাম। আচ্ছা, আপনার স্বামী যখন লাইব্রেরিতে কাজ করছিলেন তখন আপনি একবারও তার সামনে যাননি? না, উনি কাজ করার সময় কেউ বিরক্ত করুক সেটা উনি পছন্দ করতেন না, তাই আমি যাইনি। আপনার আর সোমেশ্বরবাবুর সম্পর্ক কেমন ছিল? খুব ভালো। উনি আমাকে খুব ভালোবাসতেন, আমার সব আবদার মেটাতেন। আমাদের মধ্যে কোনো অশান্তি ছিল না। মায়াদেবীর কথা শেষ হতে না হতেই রাহুল মাঝখান থেকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলল, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো সম্পর্ক। গত সপ্তাহে তো বাবার সাথে তোমার তুমুল ঝগড়া হয়েছিল, আমি নিজে কানে শুনেছি। বলো এবার কি বলবে? রাহুলের কথা সূত্র ধরে অনিরুদ্ধ রায় মায়াদেবীকে প্রশ্ন করল, ঠিক কী নিয়ে ঝগড়া হয়েছিল মায়াদেবী? ও ও কিছু না, সামান্য স্বামী স্ত্রীর ঝগড়া, একটা নেকলেস কেনা নিয়ে। নেকলেস কেনা নিয়ে তুমুল ঝগড়া? একটু অদ্ভুত লাগছে না? আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমি আমি কেন আমার স্বামীকে খুন করব? আমার তো সব দিক থেকেই ক্ষতি। আমি কাউকে সন্দেহ করছি না, আবার সবাইকেই সন্দেহ করছি, এটাই আমার কাজ।
আচ্ছা ডক্টর বসু, আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করার আছে। আপনি এত রাতে এখানে কি করছিলেন? এমন সময় ডাক্তার বসু গলা খাঁকড়িয়ে বলে উঠলেন, আমি সোমেশ্বরবাবুর ফ্যামিলি ফিজিশিয়ান। ওর ব্লাড প্রেশার আর সুগারের প্রবলেম ছিল। উনি সন্ধ্যায় আমাকে ফোন করে বললেন যে ওনার একটু আনইজি লাগছে, তাই আমি চেক আপ করতে এসেছিলাম। কখন এসেছিলেন আপনি? তা ধরুন রাত 8টা নাগাদ। আমি ওর চেক আপ করি, প্রেশারটা একটু হাই ছিল। আমি ওষুধ দিই। উনি আমাকে বলেন যাতে আমি ডিনার করে যাই। ডিনার সারার পর দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আর বেরোতে পারিনি। গেস্ট রুমে বসে বই পড়ছিলাম। আপনি কি ডিনারের পর সোমেশ্বরবাবুর সাথে দেখা করেছিলেন? হ্যাঁ, রাত প্রায় 10:30টার সময় আমি একবার লাইব্রেরিতে গিয়েছিলাম ওর প্রেশারটা রিচেক করার জন্য। 10:30? তার মানে আপনি শেষ ব্যক্তি যিনি সোমেশ্বরবাবুকে জীবিত দেখেছেন। তখন ওনার অবস্থা কেমন ছিল? তা বেশ স্বাভাবিকই ছিলেন। কিছু একটা পেপার ওয়ার্ক করছিলেন। আমাকে বললেন, অরিন্দম তুমি গিয়ে শুয়ে পড়ো, আমার একটু কাজ আছে। বুঝলাম তিনি একটু একা থাকতে চান, তাই আর তাকে বিরক্ত করিনি, নিজের ঘরে চলে আসি। আচ্ছা, আপনি যখন লাইব্রেরিতে যান তখন কি জানলা খোলা ছিল? না, জানলা তো সব বন্ধই ছিল, আর এসি চলছিল। অর্থাৎ আপনার কথা অনুযায়ী 10:30 থেকে ঠিক 11টার মধ্যে কেউ ঘরে ঢুকেছে, খুন করেছে আর জানলা খুলে পালিয়েছে, অথবা বলতে পারেন পালানোর ভান করেছে। অনিরুদ্ধ একটু কিছুক্ষণ চুপ করে রইলেন। ঘরের মধ্যে একটা পিন পতন নিস্তব্ধতা। হঠাৎ অনিরুদ্ধ ইন্সপেক্টর বিক্রমকে বললেন, বিক্রম, তুমি কি লাইব্রেরির জানলার বাইরের দিকটা চেক করেছো? হ্যাঁ স্যার, জানালার বাইরে একটা ব্যালকনি আছে, সেখান থেকে একটা পাইপ বেয়ে নিচে বাগানে নামা যায়, কিন্তু বৃষ্টির জন্য কোনো পায়ের ছাপ বা অন্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। খুনি খুবই চালাক। সে বৃষ্টির রাতটাই বেছে নিয়েছে যাতে কোনো প্রমাণ না থাকে। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, যে লেটার ওপেনারটা তো টেবিলের ওপরেই ছিল। খুনি কি খালি হাতে এসেছিল? সে কি জানতো না যে সে খুন করতে আসছে? হয়তো এটার আগের মাথায় খুন, মানে হঠাৎ করে তর্কাতর্কি, আর তারপরেই। ডাক্তার বসু কথাটা শেষ করতে পারলেন না। অনিরুদ্ধ সম্মতি জানিয়ে বলল, হতেই পারে, কিন্তু কারই বা এত রাগ হতে পারে? রাহুল বাবুর তো টাকার দরকার ছিল। বাবাকে খুন করলে তো তিনি এখনই টাকা পাচ্ছেন না, উল্টে পুলিশ কেস হয়ে গেল। মায়াদেবীরও তো স্বামী বেঁচে থাকলেই লাভ। আর আপনার, ডাক্তারবাবু, আপনার কি মোটিভ থাকতে পারে? অনিরুদ্ধের এই প্রশ্নে ডাক্তার বসু চমকে উঠলেন। হ্যাঁ, আমার আমার আবার কি মোটিভ থাকবে? আমি একজন সামান্য ডাক্তার। সোমেশ্বরবাবু আমাকে খুব সম্মান করতেন। সম্মান করতেন নাকি ব্ল্যাকমেল করতেন? অনিরুদ্ধের পাল্টা প্রশ্নে ডাক্তার বসুর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। তিনি আমতা আমতা করে বললেন, ব্ল্যাকমেল? আপনি কি বলছেন মিস্টার রায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সব খোঁজ খবর নিয়েই কাজে নামি ডাক্তারবাবু। আপনার একটা নার্সিং হোম আছে না? সেখানে কিছু বেআইনি কাজ কারবার চলে বলেই শুনেছি। সোমেশ্বরবাবু কি সেই ব্যাপারে কিছু জানতেন? এসব মিথ্যে কথা। আমার নার্সিং হোমে কোনো বেআইনি কাজ হয় না, আর সোমেশ্বরবাবু আমার নার্সিং হোম সম্বন্ধে কিছুই জানতেন না। দেখুন ডাক্তারবাবু, মিথ্যে বলে কোনো লাভ নেই। পুলিশ ঠিক সব বের করে নেবে, তার চেয়ে সত্যিটাই বলা ভালো। ডাক্তার বসু ভয়ে ঘাম মুছতে মুছতে বলল, বিশ্বাস করুন, আমি খুন করিনি। হ্যাঁ, সোমেশ্বরবাবু আমার নার্সিং হোমের সম্পর্কে কিছু কথা জেনে ফেলেছিলেন। উনি আমাকে ওয়ার্ন করেছিলেন, কিন্তু আমি ওকে খুন করিনি। ঠিক আছে, আপাতত আপনার কথা বিশ্বাস করলাম, কিন্তু আপনাকে আমরা নজরে রাখবো। বিক্রম, তুমি এদের সবার বয়ান রেকর্ড করে নাও। আমি আরেকবার লাইব্রেরিটা ঘুরে দেখতে চাই।
অনিরুদ্ধ আবারও লাইব্রেরি রুমে ফিরে এলেন। ইতিমধ্যে ফরেন্সিক টিম এসে গিয়েছে। ওরা ওদের কাজ করছে, ছবি তোলা, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া ইত্যাদি সব ডামাডোলের ভিতর অনিরুদ্ধ টেবিলের কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর ফরেন্সিক এক্সপার্টকে জিজ্ঞেস করলেন, আপনারা লেটার ওপেনারের ওপর কোনো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন কি? না স্যার, লেটার ওপেনারটা খুব পরিষ্কার করে মোছা হয়েছে। মনে হয় খুনি গ্লাস পড়েছিল, অথবা খুন করার পর রুমাল দিয়ে মুছে দিয়েছে। প্রফেশনাল কাজ। কিন্তু একটা জিনিস দেখুন, সোমেশ্বরবাবুর ডান হাতের মুঠোয় কিছু একটা ধরা আছে। অনিরুদ্ধ খুব সাবধানে সোমেশ্বরবাবুর ডান হাতের আঙুলগুলো ফাঁক করলেন। দেখা গেল একটা ছেঁড়া কাগজের টুকরো। অনিরুদ্ধ ইন্সপেক্টর বিক্রমকে বলল, বিক্রম, এটা দেখো, একটা কাগজের টুকরো, এতে কিছু লেখা আছে। ইন্সপেক্টর বিক্রম এগিয়ে এসে কাগজের টুকরোটা দেখল, বলল, স্যার, এতে তো শুধু এম আর এ লেখা আছে, বাকিটা ছেঁড়া। এম আর এ, মায়া। সোমেশ্বরবাবু কি মৃত্যুর আগে তার স্ত্রীর নাম লিখতে চেয়েছিলেন, নাকি এটা অন্য কিছুর ইঙ্গিত? হতে পারে স্যার, মায়াদেবীর ওপর রাহুলেরও সন্দেহ আছে। হয়তো মায়াদেবী সম্পত্তির লোভে। এত তাড়াহুড়ো করো না বিক্রম। ডিটেকটিভের কাজ হলো সব দিক খাতিয়ে দেখা। শুধু একটা কাগজের টুকরো দেখে কাউকে খুনি বলা যায় না। আচ্ছা, টেবিলের ওপর যে দলিলগুলো ছিল সেগুলো কি চেক করা হয়েছে? হ্যাঁ স্যার, ওগুলো সোমেশ্বরবাবুর উইলের ড্রাফট। উনি নতুন উইল তৈরি করেছিলেন। নতুন উইল? আর তাতে কি লেখা আছে? উইলে লেখা আছে ওর সমস্ত সম্পত্তি একটি ট্রাস্টের নামে করে দেওয়া হবে। মায়াদেবী বা রাহুল কেউই সরাসরি কোনো সম্পত্তি পাবে না, শুধু মাসোহারাটুকু পাবে। ইন্টারেস্টিং। তার মানে সোমেশ্বরবাবু কাউকেই বিশ্বাস করতেন না। এই উইলের কথা কি মায়াদেবী বা রাহুল জানতো? সেটা তো ওদের জিজ্ঞেস করতে হবে স্যার। চলো আরেকবার ওদের সাথে কথা বলা যাক। অনিরুদ্ধ আর বিক্রম আবারও ড্রয়িং রুমে ফিরে এলেন। মায়াদেবী, মিস্টার রাহুল, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আপনারা কি সোমেশ্বরবাবুর নতুন উইলের ব্যাপারে কিছু জানতেন? মায়াদেবী আর রাহুল দুজনেই চমকে উঠলেন। রাহুল একটু না জানার ভান করে বলল, নতুন উইল? কিসের নতুন উইল? বাবা তো আমাকে বলেছিলেন তিনি সব সম্পত্তি মায়ের নামে করে দেবেন। মিথ্যে কথা। উনি আমাকে বলেছিলেন রাহুলকে ওর ব্যবসার অর্ধেক দেবেন। নতুন উইলের কথা আমি কিছুই জানি না। আপনারা দুজনেই মিথ্যা বলছেন। সোমেশ্বরবাবু ওর সমস্ত সম্পত্তি একটা ট্রাস্টের নাম করে দেওয়ার প্ল্যান করেছিলেন। আপনারা কেউই কিছু পেতেন না। আর আমার মনে হয় আপনারা দুজনেই এই কথাটা জানতেন, আর সেই জন্যই। মানে কি বলতে চাইছেন? আমি টাকার জন্য আমার বাবাকে খুন করেছি? অসম্ভব। দেখুন মিস্টার রায়, আমি বাবাকে ঘৃণা করতাম ঠিকই, কিন্তু খুন করার কথা আমি জীবনে ভাবতে পারি না। আমিও কিছুই জানি না, বিশ্বাস করুন, আমি নির্দোষ। ঠিক আছে, আমি আপনাদের কথা বিশ্বাস করলাম, কিন্তু একটা কথা বলুন মায়াদেবী, আপনার নামের বানান কি? MAYA। কেন? কারণ সোমেশ্বরবাবুর হাতের মুঠোয় আমরা একটা ছেঁড়া কাগজের টুকরো পেয়েছি, আর তাতে M&A লেখা আছে। উনি কি মৃত্যুর আগে আপনার নাম লিখতে চেয়েছিলেন? এবারে মায়াদেবী যেন ভয়ে কেঁপে উঠলেন। বিচলিত কণ্ঠে বললেন, না না, এটা হতে পারে না। কেউ কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বিশ্বাস করুন, আমি খুন করিনি। শান্ত হন মায়াদেবী, আমরা সব দিক খাতিয়েই দেখছি। আচ্ছা হরেনবাবু, আপনি যখন কফি নিয়ে গিয়েছিলেন তখন কি লাইব্রেরির দরজা ভেতর থেকে বন্ধ ছিল? না স্যার, দরজা ভেজানোই ছিল, আমি ধাক্কা দিতেই খুলে যায়। তার মানে খুনি দরজা দিয়ে বেরিয়ে যায়নি, সে জানলা দিয়েই পালিয়েছে। কিন্তু জানলার বাইরে তো কোনো পায়ের ছাপ নেই। তার মানে খুনি এমন কেউ যে এই বাড়ির প্রতিটি কোণ চেনে। সে জানে কিভাবে কোনো প্রমাণ না রেখে পালাতে হয়। অনিরুদ্ধ ঘরের সবার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, তারপর বললেন, বিক্রম, আমার মনে হয় খুনি এই ঘরেই বসে আছে, এবং সে খুব চালাক।
কিন্তু সে একটা ভুল করেছে, আর সেই ভুলটাই তাকে ধরিয়ে দেবে। কি ভুল স্যার? সেটা আমি সময় মতো বলবো। আপাতত আপনারা সবাই নিজের নিজের ঘরে যান, কেউ বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করবেন না, বাইরে পুলিশ পাহারা দিচ্ছে। সবাই একে একে ঘর থেকে বেরিয়ে গেল। শুধু অনিরুদ্ধ আর বিক্রম রয়ে গেলেন ওই ঘরটার মধ্যে। ইন্সপেক্টর বিক্রম বললেন, স্যার, আপনার কি মনে হয় মায়াদেবী খুনি? মায়াদেবী হতে পারে, রাহুলও হতে পারে, আবার ডক্টর বসুও হতে পারে। সবারই মোটিভ আছে, কিন্তু আমার খটকা লাগছে ওই কাগজের টুকরোটা নিয়ে। সোমেশ্বরবাবু যদি মায়াদেবীর নামই লিখতে চাইতেন, তাহলে এম আর এ লিখে থেমে গেলেন কেন? আর কাগজটাই বা ছিল কে? হয়তো খুনি কাগজটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল আর টানাটানিতে ছিঁড়ে গেছে। হতে পারে, কিন্তু বাকি টুকরোটা কোথায়? খুনি কি সেটা নিয়ে পালিয়েছে? যদি নিয়ে পালিয়ে থাকে, তাহলে কেন? তাতে এমন কি লেখা ছিল যা খুনি কাউকে দেখাতে চায় না? স্যার, আমরা কি পুরো বাড়িটাই একবার সার্চ করব? হ্যাঁ, কাল সকালে। এখন অনেক রাত হয়েছে, তুমি পুলিশদের বলে দাও কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। আমি একটু লাইব্রেরিতে গিয়ে বসবো, কিছু জিনিস ভাবার আছে। অনিরুদ্ধ লাইব্রেরি রুমে ফিরে গেলেন। তিনি সোমেশ্বরবাবুর চেয়ারটায় একবার বসলেন। তারপর চোখ বন্ধ করে পুরো ঘটনাটা একবার মনে মনে সাজাবার চেষ্টা করলেন তিনি। খুনি কে হতে পারে? রাহুল, মায়াদেবী, ডাক্তার বসু, নাকি অন্য কেউ? আর ওই কাগজের টুকরের রহস্যটাই বা কি? অনেকগুলো প্রশ্ন যেন এই মুহূর্তে একটা গোলক ধাঁধার মতো। হঠাৎ অনিরুদ্ধ চোখ গেল টেবিলের কোণে রাখা একটা ছোট্ট ডায়েরির দিকে। ডায়েরিটা সোমেশ্বরবাবুর। অনিরুদ্ধ ডায়েরিটা হাতে তুলে নিলেন, তারপর পাতাগুলো উল্টাতে লাগলেন একে একে। হঠাৎ একটা পাতা এসে তার চোখটা আটকে গেল। সেখানে কিছু সাংকেতিক ভাষায় লেখা আছে। অনিরুদ্ধ বুঝতে পারলেন এই ডায়েরিতে এই খুনের আসল রহস্য লুকিয়ে থাকতে পারে। অনিরুদ্ধ মনে মনে আওড়ালেন, খেল খতম খুনি মশাই, আপনার আসল রূপ এবার আমি সবার সামনে আনব। অনিরুদ্ধ ডায়েরিটা পকেটে পুরে নিলেন, তারপর লাইব্রেরি রুম থেকে বেরিয়ে এলেন। বাইরে তখন বৃষ্টির বেগটা বোধহয় আরো বেড়েছে। প্রকৃতিও যেন এই রক্ত স্নাত রহস্যের সাক্ষী হয়ে কাঁদছে। পরদিন সকালে বৃষ্টি থেমেছে, আকাশ বেশ পরিষ্কার। অনিরুদ্ধ রায় তার অস্থায়ী কার্যালয়ে বসে সোমেশ্বরবাবুর ডায়েরিটা একলাই পড়ছেন। বিক্রম তার পাশে বসে কফি খাচ্ছে। অনিরুদ্ধ বলল, বিক্রম, এই ডায়েরিটা খুব গুরুত্বপূর্ণ। সোমেশ্বরবাবু এখানে কিছু সাংকেতিক ভাষায় লিখেছেন। মনে হচ্ছে এটা কোনো আর্থিক লেনদেনের হিসাব। আর্থিক লেনদেন? কার সাথে স্যার? সেটাই তো বোঝবার চেষ্টা করছি। এখানে কিছু নাম আছে আর কিছু অঙ্ক লেখা আছে, যেমন A.B 50L, M.D 20L, R.C 10L। AB মানে কি ডাক্তার অরিন্দম বসু, MD মানে মায়াদেবী, আর RC মানে রাহুল চ্যাটার্জি? আমারও তাই মনে হচ্ছে, কিন্তু এই এল মানে কি? লক্ষ টাকা? আর এই অঙ্কগুলো কিসের? কোনো ঋণ নাকি কোনো ব্ল্যাকমেল? যদি ব্ল্যাকমেলই হয় তাহলে তো ডাক্তারবাবুর মোটিভ আরও জোরালো হচ্ছে। উনি তো নিজেই স্বীকার করেছেন যে সোমেশ্বরবাবু তার নার্সিংহোমের বেআইনি কাজ কারবার সম্পর্কে জানতেন। ঠিক ধরেছ, কিন্তু মায়াদেবী আর রাহুল চ্যাটার্জির ক্ষেত্রে কি হতে পারে? মায়াদেবীর তো সম্পত্তির অভাব ছিল না, আর রাহুল তো বাবার কাছে টাকা চাইছিল। ব্ল্যাকমেল করার মতো কি থাকতে পারে? স্যার, আমরা কি আরেকবার মায়াদেবী আর রাহুলকে ডাকবো, এই ডায়েরির ব্যাপারে জিজ্ঞেস করব? না, এখনই নয়। আমি চাই না খুনি বুঝতে পারুক যে আমরা এই ডায়েরিটা পেয়েছি। তার আগে আমি আরও কিছু তথ্য জোগাড় করতে চাই। বিক্রম, তুমি সোমেশ্বরবাবুর ব্যাংক স্টেটমেন্ট আর ওনার সম্পত্তির কাগজপত্রগুলো জোগাড় করো।
আমি দেখতে চাই উনি শেষ কয়েক মাসে কার কার সাথে বড় অঙ্কের লেনদেন করেছেন। আর মায়াদেবী আর রাহুলের ব্যাংক অ্যাকাউন্টও চেক করবে। ঠিক আছে স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। ইন্সপেক্টর বিক্রম চলে গেল। অনিরুদ্ধ আবারও ডায়েরিটা হাতে নিলেন। তিনি সেটার আরও গভীরে প্রবেশ করবার চেষ্টা করলেন। নিজের মনে আওড়ালেন, এই A.B, M.D, R.C এরা কি শুধু ব্ল্যাকমেলেরই শিকার, নাকি এদের মধ্যে কেউ খুনি? আর ওই ছেঁড়া কাগজের টুকরোটা, M.R.A মায়া, নাকি অন্য কিছু? হঠাৎ অনিরুদ্ধর মনে একটা নতুন চিন্তা এলো। তিনি দ্রুত ডায়েরির পাতা উল্টাতে লাগলেন। একটা পাতায় তিনি দেখলেন সোমেশ্বরবাবু একটা অদ্ভুত চিহ্ন ব্যবহার করেছেন। একটা ছোট্ট বৃত্ত, যার ভিতরে একটা ক্রস চিহ্ন আঁকা। অনিরুদ্ধ চিহ্নটা দেখে নিজের মনেই আওড়ালেন, এই চিহ্নটা তো আমি আগে কোথাও দেখেছি, কিন্তু কোথায়? অনিরুদ্ধ চোখ বন্ধ করে মনে করবার চেষ্টা করলেন। হঠাৎ মনে পড়তেই অনিরুদ্ধ বলে উঠল, পেয়েছি। এটা তো পুরনো দিনের জ্যোতিষীদের একটি চিহ্ন। এই চিহ্ন দিয়ে তারা গ্রহ নক্ষত্রের অবস্থান বোঝাত। কিন্তু সোমেশ্বরবাবু কেন এই চিহ্ন ব্যবহার করবেন? উনি কি জ্যোতিষে বিশ্বাস করতেন? অনিরুদ্ধ দ্রুত পকেট থেকে ফোনটা বার করে ইন্টারনেটে সার্চ করে দেখল চিহ্নটা আসলে মঙ্গল গ্রহের প্রতীক। অনিরুদ্ধ নিজের মনে বিড়বিড় করল, মঙ্গল গ্রহ, মার্স, MARS। অনিরুদ্ধর চোখ দুটো জল করে উঠেছে। বুঝতে পারলেন ওই ছেঁড়া কাগজের টুকরোতে শুধু M.R.A ছিল না, পুরো শব্দটা MARS অর্থাৎ মার্স লেখা আছে। অনিরুদ্ধ দ্রুত বিক্রমকে ডাকলেন। বিক্রম, বিক্রম, কি হয়েছে স্যার? বিক্রম, ওই ছেঁড়া কাগজের টুকরোটা আর একবার ভালো করে দেখো। ওতে কি শুধু M.R.A লেখা আছে, নাকি আরও কিছু ছিল? স্যার, আমি তো শুধু M.R.A দেখেছিলাম, বাকিটা ছেঁড়া ছিল। আমি নিশ্চিত ওখানে মার্স লেখা ছিল। সোমেশ্বরবাবু হয়তো মৃত্যুর আগে তার খুনির নাম লিখতে চেয়েছিলেন, কিন্তু খুনি সেটা ছিঁড়ে ফেলেছে। মার্স? এই নামে তো কেউ নেই স্যার। হয়তো এটা কোনো কোড নেম অথবা কোনো সংস্থার নেম। বিক্রম, তুমি কি সোমেশ্বরবাবুর কোনো ব্যবসার সাথে মার্স নামের কোনো সংযোগ খুঁজে বার করতে পেরেছ? অথবা এমন কোনো ব্যক্তি যার নামের অদ্যাক্ষর MARS? আমি এখনই দেখছি স্যার। আশ্বাস দিয়ে বিক্রম চলে গেল। অনিরুদ্ধ আবারও ডায়েরিটা হাতে নিলেন। তিনি বুঝতে পারছিলেন হয়তো তিনি সঠিক পথে এগোচ্ছেন। বিক্রম কিছুক্ষণ পর ফিরে এলো। তার মুখে এবারে একটা চিন্তার ছাপ বিদ্যমান। বলল, স্যার, সোমেশ্বরবাবুর ব্যাংক স্টেটমেন্ট আর সম্পত্তির কাগজপত্রগুলো চেক করলাম। গত 6 মাসে উনি বেশ কিছু বড় অঙ্কের টাকা তুলেছেন, আর তার মধ্যে একটি বড় অংশ গেছে একটি সংস্থার নামে, মার্স কনসালটেন্সি সার্ভিসেস। মার্স কনসালটেন্সি সার্ভিসেস? তার মানে আমার অনুমান ঠিক ছিল। এই সংস্থাটা কি করে? স্যার, এটা একটা ইনভেস্টমেন্ট ফার্ম, কিন্তু এদের কার্যকলাপ খুব একটা স্বচ্ছ না। এদের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু জালিয়াতির অভিযোগ উঠেছে। আর এই সংস্থার মালিককে? স্যার, মালিকের নামটা একটু অদ্ভুত, অরিন্দম সেন। অরিন্দম সেন? ডাক্তার অরিন্দম বসু? হ্যাঁ স্যার, ডাক্তার অরিন্দম বসুর পুরো নাম অরিন্দম সেন বসু। উনি এই মার্স কনসালটেন্সি সার্ভিসের মালিক। অনিরুদ্ধর চোখ দুটো জ্বলে উঠেছে। বলল, তার মানে ডক্টর বসু শুধু সোমেশ্বরবাবুকে ব্ল্যাকমেলই করতেন না, ওর টাকাও আত্মসাৎ করেছিলেন। আর সোমেশ্বরবাবু যখন এই জালিয়াতি ধরে ফেলেন, তখন ডক্টর বসু ওকে খুন করেন। কিন্তু স্যার, ডাক্তার বসু তো বলেছেন যে উনি সোমেশ্বরবাবুকে রাত 10:30 নাগাদ জীবিত দেখেছেন, আর খুনটা হয়েছে 11টা নাগাদ। এই সময়ের মধ্যে উনি কিভাবে খুনটা করলেন? উনি তো গেস্ট রুমে ছিলেন। সেটাই তো রহস্য। ডক্টর বসু কি গেস্ট রুম থেকে বেরিয়ে লাইব্রেরিতে এসেছিলেন, নাকি অন্য কোনো উপায় খুনটা করেছেন? আর ওই লেটার ওপেনার, সেটা তো টেবিলের ওপরই ছিল।
স্যার আমার মনে হয় ডাক্তার বসুকে আরেকবার জিজ্ঞাসাবাদ করা দরকার, এবার আরও কড়াভাবে। ইউ আর রাইট, কিন্তু তার আগে আমি আরও কিছু জিনিস নিশ্চিত হতে চাই। বিক্রম, তুমি ডক্টর বসুর গেস্ট রুমটা একবার ভালো করে সার্চ করো। দেখবে সেখানে এমন কিছু পাবে যা আমাদের এই কেসটা সলভ করতে সাহায্য করবে। আর হ্যাঁ, খুব সাবধানে সার্চ করবে, খুনি যাতে বুঝতে না পারে। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। বলেই বিক্রম চলে গেল। অনিরুদ্ধ তখনও ডায়েরিটা হাতে নিয়ে বসেছিলেন। বুঝতে পারছিলেন খুনিকে হয়তো সে প্রায় ধরে ফেলেছে। বিক্রম কিছুক্ষণ পর ফিরে এলো, তার হাতে একটা কালো রঙের ব্যাগ। বলল, স্যার গেস্ট রুম সার্চ করে এই ব্যাগটা পেলাম, এটা ডাক্তার বসুর। এর ভেতরে কিছু অদ্ভুত জিনিস আছে। এটা কি বিক্রম? স্যার আমার মনে হচ্ছে এটা কোনো রিমোট কন্ট্রোল ডিভাইস, আর এই তারটা, এটা দিয়ে হয়তো কোনো কিছু দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। দূর থেকে নিয়ন্ত্রণ? তার মানে ডক্টর বসু গেস্ট রুম থেকেই খুনটা করেছেন, কিন্তু কিভাবে? স্যার আমার একটা আইডিয়া আছে। সোমেশ্বরবাবুর লাইব্রেরিতে একটা পুরনো মডেলের রোবোটিক আর্ম ছিল, যেটা উনি বইপত্র গোছানোর জন্য ব্যবহার করতেন। আমি ছোটোবেলা একবার দেখেছিলাম। রোবোটিক আর্ম? তার মানে ডক্টর বসু ওই রোবোটিক আর্মটা ব্যবহার করে সোমেশ্বরবাবুকে খুন করেছেন? হতে পারে স্যার, উনি হয়তো ওই রিমোট কন্ট্রোল দিয়ে রোবোটিক আর্মটা নিয়ন্ত্রণ করেছেন, আর ওই তারটা দিয়ে লেটার ওপেনারটা রোবোটিক আর্মের সঙ্গে যুক্ত করেছেন। অবিশ্বাস্য, এটা তো কোনো হলিউড মুভির প্লট। কিন্তু ডক্টর বসু কেন এমন একটা জটিল পদ্ধতি বেছে নিলেন? উনি তো সরাসরি খুনও করতে পারতেন। হয়তো উনি নিজের হাতে খুন করতে চাননি, অথবা উনি চেয়েছিলেন যে খুনটা এমনভাবে হোক যাতে ওনাকে কেউ সন্দেহ না করে। উনি জানতেন যে উনি গেস্ট রুমে ছিলেন, তাই কেউ ওনাকে খুনই ভাববে না। এটা একটা নিখুঁত পরিকল্পনা, কিন্তু উনি একটা ভুল করেছেন। উনি জানতেন না যে সোমেশ্বরবাবু মৃত্যুর আগে তার খুনির নাম লিখে গেছেন, আর সেই নামটা ছিল মার্স। তাহলে স্যার এবার কি করব? ডাক্তার বসুকে অ্যারেস্ট করব? না, এখনই নয়। আমি চাই না খুনি বুঝতে পারুক যে আমরা সব জেনে গেছি। আমি চাই সে নিজেই নিজের ফাঁদে পা দিক। বিক্রম, তুমি সবাইকে আবার ড্রয়িং রুমে ডাকো, আমি এবার খুনিকে সবার সামনে আনবো। ঠিক আছে স্যার। বলেই বিক্রম চলে গেল আবার। অনিরুদ্ধ এবারে ডায়েরির বদলে ব্যাগটা ভালো করে দেখলেন। বুঝতে পারছিলেন এই ব্যাগটাই ডক্টর বসুর বিরুদ্ধে একটা বড়সড় প্রমাণ হতে পারে। গল্পের কথা লিপি, কিছু গল্প কথা লিপিবদ্ধ থাকুক আমার আপনার মনে। এখন শুনছেন রক্ত স্নাত রহস্য। গল্পের এই অংশ অবধি যদি পৌঁছে গিয়ে থাকেন, গল্পটিকে একটি লাইক করতে ভুলবেন না। চলুন তবে গল্পের বাকি অংশটুকু শোনা যাক। ড্রয়িং রুমে সবাই আবারও জড়ো হয়েছে। মায়াদেবী, রাহুল, হরেন আর ডাক্তার অরিন্দম বসু। সবারই চোখে মুখে একটা ভয় আর একটা চাপা উদ্বেগ কাজ করছে। ডিটেকটিভ অনিরুদ্ধ রায় ঘরের মাঝখান বরাবর দাঁড়িয়ে, তার হাতে সোমেশ্বরবাবুর ডায়েরি আর ডাক্তার বসুর ওই কালো ব্যাগটা বিদ্যমান। আপনারা সবাই জানেন সোমেশ্বরবাবুকে খুন করা হয়েছে এবং খুনি এই ঘরের মধ্যেই উপস্থিত। আমি এতক্ষণ ধরে আপনাদের সবার সাথে কথা বলেছি, সবার মোটিভ আর অ্যালিবাই খাতিয়ে দেখেছি, এবং আমি খুনিকে চিহ্নিতও করতে পেরেছি। আমি খুনিকে চিহ্নিত করতে পেরেছি, এই শেষ কথাটার মধ্যে সবারই চোখে কেমন যেন একটা উত্তেজনা কাজ করছে। বিশেষ করে ডাক্তার বসুর মুখটা যেন একটু বেশি ফ্যাকাশে হয়ে গিয়েছে মনে হলো। অনিরুদ্ধ বলল, খুনি আর কেউ নয়, ডক্টর অরিন্দম বসু। বলা মাত্র ঘরের মধ্যে একটা পিং পতন নিস্তব্ধতা কাজ করল। মায়াদেবী আর রাহুল চমকে উঠলেন। হরেন ভয় কাঁপছে। এদিকে ডাক্তার বসু পাথরের মতো দাঁড়িয়ে আছেন। ডাক্তার বসু কাঁপা কাঁপা গলায় বললেন, এসব আপনি কি বলছেন মিস্টার রায়?
আরে আমি খুন করিনি, আর আমার তো কোনো মোটিভও ছিল না। মোটিভ ছিল ডক্টর বসু, আপনার মোটিভ ছিল টাকা। আপনি সোমেশ্বর বাবুকে ব্ল্যাকমেল করছিলেন, আপনার মার্স কনসালটেন্সি সার্ভিসের মাধ্যমে ওনার টাকা আত্মসাৎ করছিলেন। আর যখন সোমেশ্বর বাবু এই জালিয়াতি ধরে ফেলেন, তখন আপনি ওনাকে খুন করেন। এসব মিথ্যে কথা, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। প্রমাণ রয়েছে ডক্টর বসু। এই দেখুন, সোমেশ্বর বাবুর ডায়েরি। এখানে উনি আপনার ব্ল্যাকমেলের সব হিসাব লিখে গেছেন, আর মৃত্যুর আগে উনি আপনার সংস্থার নাম লিখে গেছেন, মার্স। এটা তো শুধু একটা ডায়েরি, এটা কোনো প্রমাণ নয়। আর ওই মার্স, ওটা তো কোনো নাম নয়। এটা শুধু ডায়েরি নয় ডক্টর বসু, এটা আপনার অপরাধের দলিল। আর মার্স আপনার সংস্থার নাম, মার্স কনসালটেন্সি সার্ভিসেস। আপনি এই সংস্থার মালিক। মার্স কথাটা শোনা মাত্র ডাক্তার বসু ঘামতে শুরু করেছে। অনিরুদ্ধ আবারও বলল, আর আপনার খুনের পদ্ধতি, সেটাও আমরা জেনে গেছি। আপনি গেস্ট রুম থেকে রিমোট কন্ট্রোল দিয়ে লাইব্রেরির রোবোটিক আর্মটা নিয়ন্ত্রণ করেছেন, আর সেই রোবোটিক আর্ম দিয়ে লেটার ওপেনারটা সোমেশ্বর বাবুর বুকে বিদ্ধ করেছেন। এই দেখুন, আপনার রিমোট কন্ট্রোল আর তার। আমরা আপনার গেস্ট রুম থেকে এগুলো উদ্ধার করেছি। অনিরুদ্ধ কালো ব্যাগটা খুলে রিমোট কন্ট্রোলার তারটা বার করে দেখালেন। ডাক্তার বসুর চোখ দুটো ছানা বড়ার মতো হয়ে গেল। বুঝতে পারলেন তার খেলা শেষ। হঠাৎ ডাক্তার বসু চিৎকার করে উঠলেন, না, আমি খুন করিনি। আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। বলতে বলতেই হঠাৎ ঘরের আলোটা নিভে গেল। পুরো ঘর অন্ধকার। বাইরে তখন আবারও মুষল ধারায় বৃষ্টি শুরু হয়েছে। মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি। অনিরুদ্ধ চিৎকার করে বলল, বিক্রম, আলো। কিন্তু বিক্রম কিছু করার আগেই একটা গুলির শব্দ শোনা গেল। অনিরুদ্ধ আবারও চিৎকার করে বলল, সাবধান, ও পালানোর চেষ্টা করছে। অন্ধকারের মধ্যেই অনিরুদ্ধ বুঝতে পারলেন ডাক্তার বসু জানলার দিকে দৌড়চ্ছেন। তিনি দ্রুত তার পকেট থেকে টর্চটা বার করে আলো ফেললেন। দেখা গেল ডাক্তার বসু জানলা দিয়ে ব্যালকনিতে নেমেছে, তার হাতে একটা পিস্তল। ডাক্তার বসু চিৎকার করে বলছে, কেউ আমার পিছু নেবে না, নিলেই কিন্তু গুলি করব। বলতে বলতে ডাক্তার বসু ব্যালকনি থেকে পাইপ বেয়ে নিচে বাগানে নামতে শুরু করলেন। অনিরুদ্ধ দ্রুত ব্যালকনিতে ছুটে গেল। বিক্রম, তুমি পিছন দিক দিয়ে যাও, আমি সামনে থেকে দেখছি। অনিরুদ্ধ দ্রুত ব্যালকনি থেকে লাফিয়ে বাগানে নামলেন। বৃষ্টিতে মাটি রীতিমতো পিচ্ছিল হয়ে আছে। ডাক্তার বসু দ্রুত বাগানের ঝোপঝাড়ের মধ্যে দিয়ে দৌড়চ্ছেন। অনিরুদ্ধ তার পিছু নিলেন। ডাক্তার বসু পিছন দিকে ফিরে একটা গুলি করলেন। গুলিটা অনিরুদ্ধর কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। তোমরা কেউ আমাকে ধরতে পারবে না। হঠাৎ বিক্রম পিছন থেকে এসে ডাক্তার বসুর উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর দুজনা মিলে কাদামাটির উপর গড়াগড়ি খেতে লাগলো রীতিমতো। ডাক্তার বসুর হাত থেকে পিস্তলটা ছিটকে পড়েছে। বিক্রম চেঁচিয়ে বলল, পেয়েছি স্যার। বিক্রমের ডাক পেয়ে অনিরুদ্ধ দ্রুত এগিয়ে এলেন। ডাক্তার বসুকে তিনি ধরে তুললেন। ডাক্তার বসুর সারা শরীরটা কাদাতে মাখামাখি। অনিরুদ্ধ বলল, আপনার খেলা শেষ ডক্টর বসু, এবার আপনাকে আইনের হাতে ধরা দিতে হবে। আমি খুন করিনি, আমি খুন করিনি। মিথ্যে বলে আর লাভ নেই, সব প্রমাণ আমাদের হাতে আছে। পুলিশ এসে ডাক্তার বসুকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গেল। পরদিন সকালে অনিরুদ্ধ রায় তার অফিসে বসে কফি খাচ্ছেন। বিক্রম তারই সামনে দাঁড়িয়ে। সে বলল, স্যার, ডাক্তার বসু সব স্বীকার করেছেন। উনি বলেছেন যে সোমেশ্বর বাবু ওর জালিয়াতি ধরে ফেলেছিলেন। উনি ভয় পেয়েছিলেন যে সোমেশ্বর বাবু সব ফাঁস করে দেবেন, তাই উনি এই খুনের পরিকল্পনা করেন। আমি জানতাম, কিন্তু একটা জিনিস আমার এখনো খটকা লাগছে। সোমেশ্বরবাবু যখন মারা যান তখন তার হাতে যে কাগজের টুকরোটা ছিল
সেটাতে শুধু এম আর এ লেখা ছিল, বাকিটা ছেঁড়া ছিল। ডক্টর বসু কি সেটা ছিঁড়ে ফেলেছিলেন? হ্যাঁ স্যার, উনি বলেছেন যে উনি যখন রোবোটিক আর্ম দিয়ে সোমেশ্বরবাবুকে খুন করেন তখন সোমেশ্বরবাবু শেষ মুহূর্তে কাগজটা ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। ডাক্তার বসু ভয় পেয়ে কাগজটা কেড়ে নেন, কিন্তু পুরোটা কেড়ে নিতে পারেননি। কিছুটা অংশ সোমেশ্বরবাবুর হাতেই রয়ে যায়। তার মানে সোমেশ্বরবাবু মৃত্যুর আগে তার খুনির নাম লিখতে চেয়েছিলেন, কিন্তু খুনি সেটা সফল হতে দেয়নি। হ্যাঁ স্যার, কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে ওই এম আর এ মানে মার্স? সোমেশ্বরবাবুর ডায়েরিতে আমি একটি চিহ্ন দেখেছিলাম, মঙ্গল গ্রহের প্রতীক, আর মঙ্গল গ্রহের ইংরেজি নাম হলো মার্স। তখন আমার মনে হয়েছিল হয়তো এটা কোনো কোড নেম। আর তারপর যখন তুমি মার্স কনসালটেন্সি সার্ভিসের কথা বললে তখন সব পরিষ্কার হয়ে গেল। অসাধারণ স্যার, আপনি সত্যি একজন জিনিয়াস। জিনিয়াস নয় বিক্রম, এটা শুধু মনোযোগ আর পর্যবেক্ষণ। প্রতিটা ছোট ছোট জিনিসই গুরুত্বপূর্ণ, আর খুনি যতই চালাক হোক না কেন সে একটা না একটা ভুল করবেই। আমাদের কাজ হলো সেই ভুলটা খুঁজে বের করা। বলতে বলতে অনিরুদ্ধ কফির কাপটা হাতে নিলেন। বাইরে তখন ঝলমলে রোদ উঠেছে। একটা নতুন দিনের সূচনা বোধ হয় এমনই হওয়া উচিত। অনিরুদ্ধ বলল, চলো বিক্রম, এবার নতুন কোনো রহস্যের সন্ধানে বেরোনো যাক। বিক্রম শুনে একটু হাসল। তারপর দুজনা মিলে অফিসের বাইরে বেরিয়ে এলো। অনিরুদ্ধ এবং বিক্রম যখন অফিস থেকে বেরোচ্ছিলেন তখন তাদের পথ এসে আটকালো একজন তরুণ সাংবাদিক। তার হাতে একটা মাইক্রোফোন রয়েছে। সাংবাদিক প্রশ্ন করল, স্যার, আপনি কি ডিটেকটিভ অনিরুদ্ধ রায়? সোমেশ্বর চ্যাটার্জি হত্যা মামলার তদন্তে আপনি কি কোনো নতুন তথ্য পেয়েছেন? ডক্টর অরিন্দম বসু কি সত্যিই খুনি? তদন্ত চলছে, আমরা খুব শীঘ্রই একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত জানাবো। কিন্তু স্যার, কিছু সূত্র থেকে জানা যাচ্ছে যে ডাক্তার বাসুর সঙ্গে সোমেশ্বর বাবুর শুধু ব্ল্যাকমেলেরই সম্পর্ক ছিল না, তাদের মধ্যে নাকি আরও গভীর কোনো লেনদেন ছিল। এ বিষয়ে আপনি কি মন্তব্য করবেন? অনিরুদ্ধ এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তিনি সাংবাদিকের চোখে এবার চোখ রাখলেন, বললেন, আপনি ঠিক কিসের ইঙ্গিত করছেন? স্যার, সোমেশ্বর চ্যাটার্জি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার ব্যবসার পরিধি অনেক বড় ছিল। শোনা যায় তিনি শুধু দেশেই নয়, বিদেশেও কিছু অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আর ডাক্তার বাসু নাকি সেই সব ব্যবসার একজন অংশীদার ছিলেন। এসব ভিত্তিহীন অভিযোগ। অনিরুদ্ধ বিক্রমকে থামিয়ে দিয়ে বলল, আপনার কাছে এই তথ্যের সোর্স কি? সরি স্যার, আমি আমার সূত্রের নাম বলতে পারবো না, কিন্তু এই তথ্যগুলো খুব নির্ভরযোগ্য। ডাক্তার বাসু নাকি সোমেশ্বরবাবুর অবৈধ অর্থ পাচারে সাহায্য করতেন, আর সেই কারণেই সোমেশ্বরবাবু তাকে ব্ল্যাকমেল করত। অনিরুদ্ধর কপালে ভাঁজ পড়েছে। বেশ বুঝতে পারলেন এই কেসটা যতটা সরল ভাবা হয়েছিল আদতে এতটা সহজ নয়। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ধন্যবাদ আপনার তথ্যের জন্য, আমরা অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে দেখব। সাংবাদিকদের ভিড় পাশ কাটিয়ে অনিরুদ্ধ আর বিক্রম গাড়িতে উঠলেন। বিক্রম প্রশ্ন করল, স্যার, ওই সাংবাদিক কি বলছে? ডাক্তার বসু কি আরও কোনো বড় অপরাধের সঙ্গে জড়িত? হতে পারে বিক্রম, সোমেশ্বর চ্যাটার্জির মতো একজন ধনী এবং প্রভাবশালী ব্যক্তির জীবনেও অনেক অন্ধকার দিক থাকতে পারে। আমরা শুধু খুনের মোটিভটা খুঁজে বের করেছি, কিন্তু খুনের পেছনের আসল কারণটা হয়তো আরও গভীর। তাহলে কি আমরা আবার নতুন করে তদন্ত শুরু করব? না, নতুন করে নয়, আমরা ডক্টর বসুর জবানবন্দি আরও গভীরভাবে বিশ্লেষণ করব। ওর ব্যাংক অ্যাকাউন্ট, ওর ব্যবসার কাগজপত্র সব কিছু খুঁটিয়ে আরও দেখতে হবে। হয়তো সেখানে আরও অনেক অজানা তথ্য লুকিয়ে আছে। অনিরুদ্ধ গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকালেন। তার মনে এখন অনেকগুলো নতুন প্রশ্নের ঝড় উঠেছে। সোমেশ্বর চ্যাটার্জির মৃত্যুর পিছনে আসল রহস্যটা কি শুধুই ব্ল্যাকমেলার, অর্থ আত্মসাৎ, নাকি এরও পিছনে আরো বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে?
প্রশ্নের ঠিকানায় কোনো উত্তর নেই। কয়েকদিন পর অনিরুদ্ধ রায় মায়াদেবীর সঙ্গে দেখা করতে এলেন। মায়াদেবী এখন পূর্ব পরিস্থিতির ন্যায় অনেকটাই শান্ত। তিনি অনিরুদ্ধকে দেখে ড্রয়িং রুমে বসতে বললেন, আসুন মিস্টার রায়, আমি জানতাম আপনি আবার আসবেন। আমার মনে হচ্ছে আপনি এখনও কিছু বিষয় নিয়ে নিশ্চিত নন। আপনি ঠিকই ধরেছেন মায়াদেবী, আমি আপনার সাথে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। সোমেশ্বরবাবুর মৃত্যুর পর আপনার জীবন কেমন চলছে? আমার জীবন তো এখন শূন্য। আমি আমার স্বামীকে হারিয়েছি, আর তার উপরে এইসব ঝামেলা। রাহুল তো আমার সাথে কথাই বলছে না। সে মনে করে আমি নাকি তার বাবাকে খুন করেছি। রাহুল কেন এমনটা মনে করে? কারণ সে জানে যে সোমেশ্বরবাবু আমাকে খুব ভালোবাসতেন, আর তিনি তার সব সম্পত্তি আমাকে দিতে চেয়েছিলেন। রাহুল মনে করে আমি সম্পত্তির লোভে ওকে খুন করেছি। কিন্তু আমরা তো জেনেছি যে সোমেশ্বরবাবু তার সমস্ত সম্পত্তি একটা ট্রাস্টের নামে করে দেওয়ার প্ল্যান করেছিলেন। আপনারা কেউই কিছু পেতেন না। হ্যাঁ, এটা সত্যি। সোমেশ্বরবাবু শেষ মুহূর্তে তার উইল পরিবর্তন করতে চেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে রাহুল আর আমরা দুজনেই তার টাকার লোভে আছি। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার সমস্ত সম্পত্তি জনকল্যাণমূলক কাজে তিনি ব্যবহার করবেন। আপনি এই কথাটা কখন জানতে পারলেন? খুনের আগের দিন রাতে সোমেশ্বরবাবু আমাকে ডেকে এই কথাটি বলেছিলেন। আমি খুব রেগে গিয়েছিলাম। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু উনি রাজি হননি। তার মানে আপনারও একটা মোটিভ ছিল। সোমেশ্বরবাবু মারা গেলে আপনি কিছুই পেতেন না, কিন্তু যদি তিনি মারা যেতেন আর উইলটা পরিবর্তন না হতো তাহলে আপনি হয়তো কিছু পেতেন। আপনি আমাকে সন্দেহ করছেন? আমি আমার স্বামীকে খুন করিনি। আমি ওকে ভালোবাসতাম। হ্যাঁ, টাকার লোভ আমার ছিল, কিন্তু আমি খুন করিনি। আপনি কি জানতেন যে ডক্টর বসু সোমেশ্বরবাবুকে ব্ল্যাকমেল করতেন? অনিরুদ্ধর এই প্রশ্নে মায়াদেবী একটু ইতস্তত করল। আমি কিছু কিছু জানতাম। সোমেশ্বরবাবু মাঝে মাঝে ডাক্তার বসুর সাথে ফোনে কথা বলতেন, আর তাদের কথাবার্তা শুনে আমার মনে হতো তাদের মধ্যে কিছু একটা চলছে। ঠিক কী ধরনের কথা? সোমেশ্বরবাবু ডাক্তার বসুকে টাকা দিতেন, আর ডাক্তার বসু নাকি সোমেশ্বরবাবুর কিছু গোপন কাজ করে দিতেন। কী কাজ সেটা আমি জানি না। সোমেশ্বরবাবু আমাকে কিছু বলতেন না। আপনি কি ডক্টর বসুর মার্স কনসালটেন্সি সার্ভিসের ব্যাপারে কিছু জানতেন? না, এই নামটা আমি আপনার মুখেই প্রথম শুনলাম। ঠিক আছে মায়াদেবী, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা আরও কিছু তথ্য জোগাড় করবার চেষ্টা করছি। যদি আপনার মনে নতুন করে কিছু মনে পড়ে তাহলে আমাদের জানাবেন। অনিরুদ্ধ উঠে দাঁড়াল। একই সঙ্গে মায়াদেবীও উঠে দাঁড়ালেন। বললেন, মিস্টার রায়, আমার একটা অনুরোধ আছে। রাহুলকে একটু বোঝাবেন, ও খুব ভেঙে পড়েছে। আমি চেষ্টা করব মায়াদেবী। অনিরুদ্ধ বেরিয়ে এলেন। তবে তার মনে হাজারো প্রশ্নের ভিড় এতটুকু শিথিল হলো না। মায়াদেবীর কথা অনুযায়ী ডাক্তার বসু শুধুই কি ব্ল্যাকমেল করত, নাকি আরও কোনো বড় অপরাধের সঙ্গে জড়িত? কোনো কিছুরই কোনো সঠিক উত্তর নেই। অনিরুদ্ধ এবারে রাহুলের সাথে দেখা করতে গেল। রাহুল তার ঘরে বসে একলাই ড্রিঙ্ক করছে। ঘরটা অন্ধকার। অনিরুদ্ধ বলল, মিস্টার রাহুল, আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। রাহুল আলতো করে গ্লাসটা নামিয়ে রেখে বলল, কি কথা? আমার বাবা তো খুন হয়ে গেছেন, আর খুনিও ধরা পড়েছে। এরপর আর কি বাকি আছে কিছু? উনি ধরা পড়েছে ঠিকই, কিন্তু খুনের পেছনের আসল কারণটা হয়তো এখনো পুরোপুরি পরিষ্কার নয়। মানে কি বলতে চাইছেন আপনি? ডাক্তার বসু তো সব স্বীকার করেছেন। হ্যাঁ, তিনি স্বীকার করেছেন যে তিনি সোমেশ্বর বাবুকে ব্ল্যাকমেল করতেন, আর যখন সোমেশ্বর বাবু এই জালিয়াতি ধরে ফেলেন তখন তিনি ওনাকে খুন করেন।
কিন্তু আপনার বাবা একজন বিশাল ব্যবসায়ী ছিলেন, তার ব্যবসার পরিধিও অনেক বড় ছিল। আপনার কি মনে হয় না যে এর পিছনে আরও কিছু থাকতে পারে? দেখুন মিস্টার রায়, আমি এসবের কিছুই জানি না। আমি শুধু এটুকুই জানি, আমার বাবা আমাকে কোনোদিন ভালোবাসতেন না। তিনি শুধু তার টাকাকেই ভালোবাসতেন, সারাদিন শুধু টাকা টাকা করে যেতেন, আর সেই টাকার জন্যই আজ তিনি খুন হয়েছেন। আপনার বাবা আপনাকে ভালোবাসতেন না, এটা আপনি কেন মনে করেন? কারণ তিনি সবসময় আমাকে ছোট করতেন, আমার কোনো কাজকে তিনি সমর্থন করতেন না। আমি যখন কোনো নতুন ব্যবসার আইডিয়া নিয়ে তার কাছে যেতাম, তিনি আমাকে তখনই সেখান থেকে অপদার্থ বলে দূর দূর করে তাড়িয়ে দিতেন। তিনি আমাকে আজ পর্যন্ত একটা টাকা দিয়েও সাহায্য করেননি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, যে বাবা তার ছেলেকে এত ভালোবাসে, যদি সে ভালোবেসে থাকে, কখনো সে তার সাথে এরকম আচরণ করতে পারে? আপনিই বলুন। কিন্তু আপনার বাবা তো আপনার জন্য একটা ট্রাস্ট তৈরি করতে চেয়েছিলেন, যেখানে আপনার জন্য মাসোহারার ব্যবস্থা ছিল। মাসোহারা? কেন, আমি কি ভিখারি নাকি? আমি আমার বাবার সম্পত্তির ন্যায্য ভাগ চেয়েছিলাম, আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে নিজের পায়ে দাঁড়ানোর কোনো সুযোগ করে দেননি। আপনি কি জানতেন না যে আপনার বাবা তার উইল পরিবর্তন করতে চেয়েছিলেন? হ্যাঁ, মায়া তো আমাকে সব বলেছিল। সে বলেছিল যে বাবার সব সম্পত্তি নাকি ট্রাস্টের নামে করে দেবেন। এটা শুনেই আমার খুব রাগ হয়েছিল, আর এটা নিয়ে আমার সাথে বাবার খুব ঝগড়াও হয়েছিল। কিন্তু তাই বলে এটা আপনি ভাববেন না যে আমি বাবাকে খুন করেছি। আচ্ছা, আপনি কি ডক্টর বসুর মার্স কনসালটেন্সি সার্ভিসের ব্যাপারে কিছু জানতেন? না, এই নামটা তো আমি প্রথম আপনার মুখেই শুনলাম। তবে হ্যাঁ, তবে এইটুকু আমি জানতাম যে ডাক্তার বসু বাবার কিছু গোপন কাজ করে দিতেন। মানে বাবা মাঝে মাঝে ডাক্তার বসুর সাথে ফোনে কথা বলতেন। তাদের কথাবার্তা শুনে আমার এটাই মনে হতো যে তাদের মধ্যে কিছু তো একটা চলছে। কী ধরনের কাজ? সেটা তো আমি জানি না। বাবা আমাকে কোনোদিনই কিছু বলতেন না। তিনি আমাকে তার ব্যবসার কোনো ব্যাপারে জড়াতেন না। তিনি মনে করতেন আমি নাকি এসবের যোগ্যই নই। ঠিক আছে মিস্টার রাহুল, আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো। আমরা আরও কিছু তথ্য জোগাড় করার চেষ্টা করছি, আর এর মধ্যে যদি আপনার নতুন করে কিছু মনে পড়ে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। কথাবার্তা শেষ করে অনিরুদ্ধ বেরিয়ে এলেন। রাহুলের হতাশা আর বাবার প্রতি ক্ষোভ অনিরুদ্ধকে বেশ ভাবিয়ে তুলেছে। সোমেশ্বর চ্যাটার্জি কি আদতেও একজন নিষ্ঠুর বাবা ছিলেন, নাকি এরও পিছনে আরও অন্য কোনো গল্প আছে? অনিরুদ্ধ এবারে হরেনের সাথে কথা বলতে চাইল। হরেন রান্নাঘরে বসে আলু কাটছে। অনিরুদ্ধ বলল, হরেনবাবু, আপনার সাথে কিছু কথা ছিল। হরেন মাথা নিচু করে বলল, আগে স্যার, বলুন। আপনি তো অনেকদিন ধরেই এই বাড়িতে কাজ করছেন। সোমেশ্বরবাবুর সম্পর্কে আপনি অনেক কিছু জানেন। আপনার কি মনে হয় ডক্টর বসু একাই এই খুনটা করেছেন? হরেন একটু ইতস্তত বোধ করল, বলল, আমি কিছু জানি না স্যার। আমি শুধু জানি বাবু খুব ভালো মানুষ ছিলেন। ভালো মানুষ? কিন্তু তার ছেলে আর স্ত্রী তো বলছেন যে তিনি খুব কঠোর ছিলেন, আর ডক্টর বসু তো তাকে ব্ল্যাকমেল করতেন। বাবু বাইরেই কঠোর ছিলেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি খুব নরম মনের মানুষ ছিলেন। তিনি রাহুল বাবুকেও খুব ভালোবাসতেন, কিন্তু রাহুল বাবু তার বাবার কথা শুনতেন না। জুয়া খেলতেন, টাকা উড়াতেন, তাই বাবু খুব রেগে যেতেন। আর মায়াদেবী? মায়া বৌদি খুব ভালো মানুষ, তিনি বাবুকে খুব ভালোবাসতেন, কিন্তু বাবু মাঝে মাঝে মায়া বৌদিকে সন্দেহ করতেন। ভাবতেন মায়া বৌদি হয়তো তার টাকার প্রতি লোভ দিচ্ছেন। আর ডক্টর বসু, তিনি কি সত্যিই সোমেশ্বরবাবুকে ব্ল্যাকমেল করতেন? আমি কিছু জানি না স্যার। আমি শুধু জানি ডাক্তারবাবু প্রায়ই এই বাড়িতে আসতেন, আর বাবু তার সঙ্গে অনেকক্ষণ ধরেই কথা বলতেন। আপনি কি ডক্টর বসুর মার্স কনসালটেন্সি সার্ভিসের ব্যাপারে কিছু জানতেন? না স্যার, এই নামটা আমি আপনার মুখেই প্রথম শুনলাম। হরেনবাবু, আপনি কি কিছু লুকোচ্ছেন? আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি কিছু জানেন। অনিরুদ্ধ দৃঢ়তায় হরেন ভয়ে কাঁপতে শুরু করেছে। হরেন কাঁপতে কাঁপতে বলল,
না না স্যার, আমি কিছু লুকাচ্ছি না, আমি যা জানি সব বলেছি। ঠিক আছে হরেনবাবু, যদি আপনার মনে নতুন করে কিছু মনে পড়ে তাহলে আমাদের জানাবেন। আপনার নিরাপত্তা আমাদের দায়িত্ব। হরেনের সাথে কথাবার্তা শেষ করে অনিরুদ্ধ বেরিয়ে এলেন। হরেনের নীরবতা অনিরুদ্ধকে আরো ভাবিয়ে তুলেছে। হরেন কি সত্যিই কিছু জানে না, নাকি ভয় কিছু বলছে না? অনিরুদ্ধ তার অফিসে ফিরে এলেন। বিক্রম কিছু নতুন তথ্য নিয়ে তারই জন্য অপেক্ষা করছিল। বলল, স্যার, ডাক্তার বসুর অ্যাকাউন্ট চেক করলাম। গত 6 মাসে তার অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকেছে, আর এই টাকাগুলো এসেছে বিভিন্ন অফশোর অ্যাকাউন্ট থেকে। অফশোর অ্যাকাউন্ট? তার মানে সাংবাদিকের কথা সত্যি ছিল। সোমেশ্বরবাবু অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিলেন, আর ডক্টর বসু সেই সব ব্যবসার একজন অংশীদার ছিলেন। হ্যাঁ স্যার, এই অফশোর অ্যাকাউন্টগুলো থেকে টাকা এসেছে কিছু শেল কোম্পানির মাধ্যমে। এই শেল কোম্পানিগুলোর মালিকানা খুঁজে বের করাটা খুব কঠিন। কিন্তু আমরা তো জানি যে ডক্টর বসু মার্স কনসালটেন্সি সার্ভিসের মালিক। আর এই সংস্থাটা কি এই শেল কোম্পানিগুলোর সঙ্গে জড়িত? হ্যাঁ স্যার, মার্স কনসালটেন্সি সার্ভিসেস এই শেল কোম্পানিগুলোর মাধ্যমে এই অর্থ পাচারের কাজ করত, আর সোমেশ্বরবাবুই ছিলেন এই পুরো চক্রের মূল হোতা। তার মানে ডক্টর বসু শুধু ব্ল্যাকমেলই করতেন না, তিনি সোমেশ্বরবাবুর অবৈধ ব্যবসার একজন সক্রিয় অংশীদার ছিলেন। আর যখন সোমেশ্বরবাবু এই জালিয়াতি ধরে ফেলেন তখন ডক্টর বসু ওনাকে খুন করেন। হ্যাঁ স্যার, এটাই সবচেয়ে সম্ভাব্য মোটিভ। ডাক্তার বসু ভয় পেয়েছিলেন যে সোমেশ্বরবাবু সব ফাঁস করে দেবেন, আর তাহলে তো সব অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস আমার এখনো খটকা লাগছে বিক্রম, সোমেশ্বরবাবু কেন তার উইল পরিবর্তন করতে চেয়েছিলেন? যদি তিনি এত বড় অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে তিনি কেন তার সমস্ত সম্পত্তি জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে চাইলেন? হয়তো তিনি অনুতপ্ত ছিলেন স্যার, হয়তো তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। হতে পারে, কিন্তু এই অনুতপ্ত হওয়ার পেছনে কি অন্য কোনো কারণ ছিল? মায়াদেবী আর রাহুল তো বলেছেন যে সোমেশ্বরবাবু তাদের ভালোবাসতেন না, কিন্তু হরেনবাবু বলেছেন যে তিনি ভেতরে ভেতরে খুব নরম মনের মানুষ ছিলেন। স্যার, আমরা কি ডাক্তার বসুকে আবার জিজ্ঞাসাবাদ করব এবার এই নতুন তথ্যগুলো নিয়ে? হ্যাঁ অবশ্যই, কিন্তু তার আগে আমি আরও কিছু জিনিস নিশ্চিত হতে চাই। বিক্রম, তুমি সোমেশ্বরবাবুর পুরনো ডায়েরিগুলো খুঁজে বের করো, হয়তো সেখানে আরও কিছু তথ্য লুকিয়ে আছে। ঠিক আছে স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। বলেই বিক্রম চলে গেল। অনিরুদ্ধ আবারও কফির কাপটা হাতে নিলেন। এই কেসটা যত গভীরে যাচ্ছে ততই যেন জটিল হচ্ছে। বিক্রম কিছুক্ষণ পর আবারও ফিরে এলো, তার হাতে একটা পুরনো ডায়েরি। বলল, স্যার, সোমেশ্বরবাবুর পুরনো ডায়েরিগুলো পেলাম। এগুলো অনেক পুরনো, প্রায় 10 বছর আগের। ভালো করেছো বিক্রম, দেখি কি আছে এতে। অনিরুদ্ধ ডায়েরির পাতাগুলো উল্টে পাল্টে দেখতে লাগল। কিছু কিছু পাতায় তিনি দেখলেন সোমেশ্বর বাবু তার প্রথম স্ত্রী এবং রাহুলের মা সম্পর্কে লিখেছেন। বিক্রম, এই দেখো, সোমেশ্বরবাবু তার প্রথম স্ত্রীকে খুব ভালোবাসতেন, আর রাহুলকে তিনি খুব ছোটবেলায় হারিয়েছিলেন। হারিয়েছিলেন মানে? এখানে লেখা আছে রাহুল ছোটবেলায় একবার কিডন্যাপ হয়েছিল, আর সোমেশ্বরবাবু তাকে অনেক কষ্টে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু এই ঘটনার পর রাহুল খুব বদলে যায়, সে তার বাবার থেকে দূরে সরে যায়। তার মানে রাহুল তার বাবার প্রতি যে ক্ষোভ দেখাতো সেটা হয়তো এই ঘটনার জন্যই। হতে পারে। আর এখানে আরও কিছু লেখা আছে, সোমেশ্বরবাবু তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর খুব একা হয়ে গেছিলেন। তিনি মায়াদেবীকে বিয়ে করেছিলেন শুধু সঙ্গ দেওয়ার জন্য। তার মানে মায়াদেবীর কথাই সত্যি ছিল, সোমেশ্বরবাবু তাকে ভালোবাসতেন। হ্যাঁ, এখানে আরও কিছু লেখা আছে দেখো, সোমেশ্বরবাবু তার অবৈধ ব্যবসার জন্য খুব অনুতপ্ত ছিলেন। তিনি চেয়েছিলেন এই সব ছেড়ে দিয়ে একটা স্বাভাবিক জীবনযাপন করতে, আর সেই জন্যই তিনি তার উইল পরিবর্তন করতে চেয়েছিলেন। তার মানে হরেনবাবুও সত্যি কথা বলেছিলেন, সোমেশ্বরবাবু ভেতরে ভেতরে খুব নরম মনের মানুষ ছিলেন। হ্যাঁ, সোমেশ্বরবাবু ডাক্তার বসুর সাথে তার অবৈধ ব্যবসার সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন, আর সেই জন্যই তিনি ডক্টর বসুকে ব্ল্যাকমেল করতেন।
তিনি ডক্টর বসুকে ভয় দেখিয়েছিলেন যে তিনি যদি তার অবৈধ ব্যবসা বন্ধ না করেন তাহলে তিনি সব ফাঁস করে দেবেন। তার মানে ডাক্তার বসু শুধু ব্ল্যাকমেলই করতেন না, তিনি সোমেশ্বরবাবুর অবৈধ ব্যবসার একজন সক্রিয় অংশীদারও ছিলেন। আর যখনই সোমেশ্বরবাবু এই সম্পর্ক ছিন্ন করতে চাইলেন তখন ডাক্তার বসু ওনাকে খুন করেন। হ্যাঁ, এটাই হলো আসল সত্য। ডক্টর বসু ভয় পেয়েছিলেন যে সোমেশ্বরবাবু সব ফাঁস করে দেবেন, আর তাহলে তার সব অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই তিনি সোমেশ্বরবাবুকে খুন করেন। তাহলে স্যার এবার আমরা ডাক্তার বসুকে এই সব তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করব? হ্যাঁ, অবশ্যই। এবার আর সে পালাতে পারবে না। অনিরুদ্ধ আর বিক্রম ডাক্তার বসুকে জিজ্ঞাসাবাদ করবার জন্য রওনা দিলেন। পুলিশ স্টেশনে ডাক্তার অরিন্দম বসুকে আবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনিরুদ্ধ রায় আর বিক্রম তার সামনেই বসে আছেন। ডক্টর বসু, আমরা আপনার সব জালিয়াতি আর অবৈধ ব্যবসার কথা জেনে গেছি। সোমেশ্বরবাবুর পুরনো ডায়েরি থেকে আমরা সব তথ্য পেয়েছি। আপনি সোমেশ্বরবাবুর অবৈধ ব্যবসার একজন সক্রিয় অংশীদার ছিলেন, আর যখন সোমেশ্বরবাবু এই সম্পর্ক ছিন্ন করতে চাইলেন তখন আপনি ওনাকে খুন করলেন। ডাক্তার বসু মাথা নিচু করে বসে আছে। তার মুখ রীতিমতো ফ্যাকাশে হয়ে গিয়েছে। বললেন, আমি সব স্বীকার করছি স্যার, আমি সোমেশ্বরবাবুকে খুন করেছি। ঠিক কেন খুন করলেন সেটা আপনার মুখে একটু শুনতে চাই। সোমেশ্বরবাবু আমাকে ব্ল্যাকমেল করছিলেন। তিনি আমার সব অবৈধ ব্যবসার সম্বন্ধে জানতে পারেন এবং তারপর সেগুলো ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জানতাম যদি তিনি সব ফাঁস করে দেন তাহলে আমার সব শেষ হয়ে যাবে। তাই আমি ওকে খুন করবার পরিকল্পনা করি। আর ওই রোবোটিক আর্ম? হ্যাঁ স্যার, আমি জানতাম যে সোমেশ্বরবাবু তার লাইব্রেরিতে একটা রোবোটিক আর্ম ব্যবহার করেন, আর আমি সেই রোবোটিক আর্মটা ব্যবহার করেই ওকে খুন করব এমন পরিকল্পনা করি। আমি গেস্ট রুমে বসে রিমোট কন্ট্রোল দিয়ে রোবোটিক আর্মটা নিয়ন্ত্রণ করি, আর তারপর লেটার ওপেনারটা দিয়ে ওকে খুন করি। আর ছেঁড়া কাগজের টুকরোটা? আমি যখন ওকে খুন করি শেষ মুহূর্তে উনি একটা কাগজের টুকরোতে কিছু লেখার চেষ্টা করেন। আমি ভয় পেয়ে কাগজটা কেড়ে নিই, কিন্তু পুরোটা কেড়ে নিতে পারিনি। কিছুটা অংশ তার হাতেই থেকে যায়। আপনি কি জানতেন যে সোমেশ্বরবাবু তার উইল পরিবর্তন করতে চেয়েছিলেন? হ্যাঁ স্যার, তিনি আমাকে বলেছিলেন যে তিনি তার সমস্ত সম্পত্তি জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে চান। শুনে আমি খুব রেগে গিয়েছিলাম। আমি জানতাম যদি তিনি উইল পরিবর্তন করেন আমার সব অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যাবে। তার মানে আপনার মোটিভ শুধু ব্ল্যাকমেলই ছিল না, আপনার মোটিভ ছিল আপনার অবৈধ ব্যবসা বাঁচানো। হ্যাঁ স্যার, আমি আমার ব্যবসাটাকে বাঁচাতে চেয়েছিলাম। আপনার জবানবন্দি রেকর্ড করা হচ্ছে ডক্টর বসু। এবার আপনাকে আইনের হাতে ধরা দিতে হবে। ডাক্তার বসু মাথা নিচু করে বসে রইলেন। তার দুই নয়নে জল গড়িয়ে পড়ছে। অনিরুদ্ধ রায় তার অফিসে বসে কফি খাচ্ছেন। বিক্রম তার সামনেই দাঁড়িয়ে প্রশ্ন করল, স্যার, কেসটা শেষ পর্যন্ত সলভ হলো, ডাক্তার বসুকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ বিক্রম, কিন্তু এই কেসটা আমাকে অনেক কিছু শিখিয়ে গেল। সোমেশ্বর চ্যাটার্জির মতো একজন প্রভাবশালী ব্যক্তির জীবনে অনেক অন্ধকার দিক থাকতে পারে, আর সেই অন্ধকার দিকগুলি শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হলো। স্যার, আপনি সত্যিই একজন অসাধারণ ডিটেকটিভ। ধন্যবাদ বিক্রম, কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়। সমাজে আরও অনেক অপরাধী লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করতে হবে। চলো বিক্রম, নতুন কোনো রহস্যের সন্ধানে বেরোনো যাক।
শুনছিলেন রক্তস্নাত রহস্য। আমাদের আজকের গল্পে ডিটেকটিভ অনিরুদ্ধ রায়ের চরিত্রে অরুণাভ, ইন্সপেক্টর বিক্রম এবং একই সঙ্গে চাকর হরেনের কণ্ঠে সম্রাট, মায়াদেবীর ভূমিকায় অমৃতা, রাহুলের চরিত্রে শুভ্রজিৎ ওরফে রায়ান, ডক্টর বাসু এবং একই সঙ্গে সাংবাদিকের ভূমিকা পালনে রোহন দেব, ফরেন্সিক এক্সপার্ট সুমন নন্দী, সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধার আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস, আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নই, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।